করানোর চেয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। গেল ৫৫ বছরে অন্তত ১২টি সরকার বদলেছে, কিন্তু বদলায়নি কৃষকের ভাগ্য। রাজনীতিবিদদের পুরনো ওয়াদা এবং কৃষকদের দীর্ঘশ্বাস এ যেন এক অমীমাংসিত গল্প। কৃষকদের সেই জমে থাকা ক্ষোভ, দীর্ঘদিনের হাহাকার এবং আগামী দিনের নতুন গল্প বলতে আমরা সাজিয়েছি বিশেষ আয়োজন ভোটের কৃষি। আজকের আয়োজনে সাথে আছে আমি ফয়জুল সিদ্দিকী। ১৯৭৪ দুর্ভিক্ষের কবলে বাংলাদেশ। সদ্য স্বাধীন হওয়া এই উর্বর ভূখণ্ডে খাবারের অভাবে মারা যায় প্রায় ১৫ লাখ মানুষ। পঞ্চাশ বছর পর একই বাংলাদেশের আরেক চিত্র। বিরান ভূমি হয়েছে সবুজ, এক ফসলি জমি হয়েছে বহু ফসলি। বিজ্ঞানীদের উদ্ভাবিত উচ্চ ফলনশীল আর হাইব্রিড জাতে আগ্রহ বেড়েছে কৃষকদের। নতুন প্রযুক্তি, বালাইনাশক আর সারের ব্যবহারে বেড়েছে ফলন। তাই তো মাত্র ১,১৬,০০,০০০ হেক্টর জমিতে ৪ কোটি টন চাল উৎপাদন করে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। ১১ লাখ হেক্টর জমিতে প্রায় ১৫০ প্রকারের সবজি আবাদ করেন চাষিরা। উৎপাদন বছরে প্রায় ২.৫ কোটি টন। এখানেও চীন আর ভারতের পরেই উৎপাদনের শীর্ষে বাংলাদেশ। শুধু তাই নয়, আম, আলুসহ মোট ২২টি ফল ফসলের উৎপাদনে শীর্ষ ১০ দেশের তালিকায় আছে বাংলাদেশ। এই ফসল উৎপাদনে হাড়ভাঙ্গা পরিশ্রমে মাতেন দেশের কৃষক। কলের লাঙ্গল, হালের মহিষ, সেচের পানিতে খুঁজেন দেশ আর নিজের খাদ্য নিরাপত্তা। সার ছিটিয়ে চারার গোছা গুজে দেন কাদা মাটিতে। কনকনে শীতে বিস্তীর্ণ জমি সাজে নকশি কাঁথার রূপে। দেশের এই অর্জনেও প্রতিনিয়ত কমছে কৃষকের সংখ্যা। মহান স্বাধীনতা যুদ্ধের সময় ফসল উৎপাদনের যুদ্ধে ছিলেন মোট জনসংখ্যার ৮০% মানুষ, আর এখন তা নেমেছে ৪০%। ৮০ লাখ হেক্টর আবাদি জমিতে ১.৫ কোটি কৃষক পরিবারের ৪ কোটি মানুষের নিখাদ ভালোবাসায় উৎপাদিত খাদ্যে আহার মিলে ১৮ কোটি মুখের। তাই মনন্তর বা দুর্ভিক্ষ হানা দেয়নি গেল ৫০ বছরেও। বাংলাদেশের এই গর্বে মলিন থাকে কৃষকের মুখ। এই যেমন গাজীপুরের কৃষক মিঠুন মল্লিক। মাঘের শীতে নিজের পৌষ খোঁজার চেষ্টা করছেন বড় আবাদের মাধ্যমে। জমিতে ছিটাচ্ছেন সার, কিন্তু এই সার নিয়েই অভিযোগের অন্ত নেই। বলছেন ভর্তুকির সার পান না সরকারের নির্ধারিত দামে। দিন দিন সারের দাম বাড়তেই আছে। গত বছর যেই দামে ২৫ টাকা কেজি সার কিনছি, ২০ টাকা কেজি সার কিনছি, সার এখন ৩০ টাকা ৩৫ টাকা কেজি কিনা লাগতেছে। তারপর সার নাই, বলে দোকানে গেলে কয় সার নাই, সার দেওয়া যাইব না, মানে কম, সারের কম। গত বছর ইউরিয়া কিনছি আপনার ২৫ টাকা, এবার ৩০ টাকা, চিকুনটা তো পাওয়া যায় না। তারপর আপনার এই ডিএপিটা কিনছি ২৫ টাকা, এবার ৩০ টাকা। আর টিএসপিটা আপনার ৩৫ টাকা কেজি, গত বছর কিনা হয়েছে ৩০ টাকা কেজি। শুধু দামেই আটকে নেই সারের দুর্নীতি। বিভিন্ন জেলার প্রান্তিক কৃষকরা বলছেন ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার কিনলেও মেলে না ন্যায্য ওজন। সারের দাম বেশি, এরপরে বিদ্যুতের দাম জন্মের উঠে অনেক, বিদ্যুতের দাম বিল উঠে, এই কারণে এরপরে কামলা খরচ বেশি। আমরা বেশি দামে সার কিনি, সারে কাজ করে না। ওষুধ কিনি বেশি দামে, ওষুধও কাজ করে না। কৃষকরা অভিযোগ করছেন বাজার থেকে সার কিনতে গিয়ে তারা দুইভাবে ঠকছেন। একদিকে তারা যেমন দাম বেশি দিচ্ছেন, অন্যদিকে তারা ওজনে ঠকছেন। এই বিষয়টি সত্যতা যাচাই করবার জন্য আমাদের বিপণন কেন্দ্রগুলোতে যাওয়া দরকার। এসেছি গাজীপুরের শ্রীপুরের একটি বাজারে, যেখানে আছে সারের অনেক পাইকারি ও
খুচরা বিক্রেতা। আমাদের সামনেই সার ওজন দেন দোকানদাররা। মিলে যায় কৃষকের দাবির প্রমাণ। দোকানদারও বলছেন এটা নিত্য ঘটনা। বিসিআইসি ও বিএডিসির ইউরিয়া, টিএসপি, পটাশ সব ধরনের সারই রয়েছে এই কম থাকার অভিযোগ। বস্তার মধ্যে দেখা গেছে 2 কেজি 3 কেজি থাকে না, কোনোটায় 1 কেজি থাকে না, এরকম হয় আর কি। আবার কোনোটা যেটা বেশি বড় বগলার ধর সিরা থাকে ওগুলো 4-5 কেজিও থাকে না। কারণ ওখান থেকে যখন বইরা দিয়ে দেয় তখন তো আমরা এটা রিটার্ন করতে পারি না, যেন এটা আমি রাখতাম না, এটা 5 কেজি কম, এরকম তো আর হয় না। আপনার লসটা পোষণ কিভাবে? লসটা এই যে আমরা 1 টাকা 2 টাকা বাড়ায় বিক্রি করি। মনে করেন যে সরকার রেট আছে এর থেকে আমরা 1 টাকা বাড়ায় বিক্রি করি, না তো আমাদের পুঁজি থাকবে না এর জন্য আর কি। দেশে রাসায়নিক সারের প্রচলন শুরু হয় 1950 সালের গোড়ার দিকে। সবুজ বিপ্লবকে সায় দিয়ে ফসলের উৎপাদন বাড়াতে সরকার এসব সার কৃষকদেরকে বিনামূল্যে বিতরণ করে। তবে স্বাধীনতার পরপরই সরকার ভর্তুকি মডেল জোরদার করে, যা এখনো চলমান। আর এই অবস্থায় সরকার বর্তমানে শুধু সারেই ভর্তুকি দিচ্ছে 25,000 কোটি টাকারও বেশি। এই ভর্তুকি মূল্য থাকার কারণে 60 টাকার ইউরিয়া 27 টাকায়, 80 টাকার টিএসপি 27 টাকায়, 70 টাকার ডিএপি 21 টাকায় এবং 70 টাকার এমওপি 20 টাকায় পাবার কথা কৃষকদের। কিন্তু ভর্তুকির এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক চাষিরা। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সিন্ডিকেট করে কৃষকের পকেট কাটছে প্রতিনিয়ত। সরকার নির্ধারিত দামে কোনোভাবেই কৃষকের কাছে পৌঁছায় না এই ফসল ফলানোর অন্যতম উপকরণ। ফসল উৎপাদনের অন্যতম উপকরণ সারের কারসাজিতে শুধু নাকাল নয় কৃষকরা, আছে বালাইনাশক ও বীজের দামে চরম ভোগান্তি। সাত সকালে জমে উঠেছে গ্রাম বাংলার চিরচেনা হাটবাজার। মাঠের বুক চিরে ফলা টাটকা সবজি নিয়ে কৃষকরা এসেছেন কেনাকাটায় সামিল হতে। হাটবদলের বিপণন ব্যবস্থার প্রথম ধাপ শুরু হয় এখানেই, যেখানে বিক্রেতা প্রান্তিক কৃষক, ক্রেতা ব্যাপারী, ফড়িয়া আর ক্ষুদ্র ব্যবসায়ী। হাটের ব্যস্ততা শেষেও নেই বিশ্রাম। সবজি বিক্রি শেষে সোজা মাঠে নামেন আগামীর ফসল পরিচর্যায়। নরসিংদীর বেলাবর এই গ্রামে সামান্য কিছু জমিতে হরেক রকম শীতকালীন সবজি আবাদ করছেন এই খাদ্য উৎপাদক। ফলন ভালো হলেও কপালে তার চিন্তার ভাঁজ। হাড়ভাঙ্গা খাটুনির পর ফসলের যে দাম পান তার বড় অংশই শুষে নিচ্ছে পোকামাকড় দমনের দামি কীটনাশক। আমরা 10-15 ধরে কৃষিকাজ করি। আগে 5 বছর আগে যে মালটার দাম কম ছিল, এটা মানে দ্বিগুণ বেড়ে গেছে। হেরা বলে আন্তর্জাতিক বাজার বাইরে গেছে, কীটনাশক যারা কোম্পানি তারা বলে। তারপরে আমরা তো হেরা বলে যা আমরা তো বাইরে গেলে তো আমরা কিনে আনতে হইবে এই জিনিস, কিনে আনি আমরা খেতে দিই। আমরা সরকার যদি না দেখে তাহলে কৃষক মানুষ তো বেশিরভাগ ওই লেখাপড়া জানে না, তারা যেত কত যদি কিনে আনে। মানে মনে করেন যদি সরকার যদি এটার পদক্ষেপ না দেয় তাহলে গৃহস্থ এটা কিছু করার নেই। তো শুধু বেলাবো নয়, কীটনাশকের বাড়তি খরচের বোঝা টানতে খাচ্ছেন দেশের অধিকাংশ কৃষক। এরা আমাদেরকে বলে সরকারের রেট বাড়াইছে, 5 টাকার মাল 15 টাকাই নেয় না 30 টাকা নেয়, এটা আমরা আবার যাচাই করতে পারি না আরেক দোকানে গিয়া। কারণ যেহেতু আমরা হলাম খেটে খাওয়া মানুষ, কথাটা বুঝেননি। আমরা নুন আনতে পান্তা পুরাই, কৃষিক্ষেত্রে গিয়ে মাল আনতে ক্ষেত যদি বাঁচাইতে হয় তাহলে আমাদের লাগে, কথা বুঝছেন। কারণ আমরা আর যাচাই করি না, যেমন আপনি দোকান দিচ্ছেন, আপনার দামে নিয়ে আইলাম, সময় আপনার কাছ থেকে বাকিটা কে আনি কিছু, মানে আপনার এনতে বিপদ হলে গিয়ে আনি আপনি দেন, মানে যেটা ধরেন আমরা রাখতে হয় বাধ্যতামূলক, আরেক দোকানে গিয়া যাচাই করতে পারি না। স্থানীয় সরকার থাকলে যে তার দেশের প্রতি মায়া থাকে বা তারা ওই ভর্তুকি দিয়ে রাখে, ভর্তুকি দিয়ে রাখলে একটু কম থাকে। এখন ভর্তুকি নাই,
এরা কিনে আনুন লাগে বাড়ায়, তার কারণে আমরা কাছ থেকে বাড়ায় রাখে। এই দামটা এত বাড়ায় ধরছে, মানে বাইরের দেশে কত বেশি আমরা তো জানি না। মানে আমরা যদি আমরা একটু সহযোগিতা করেন, একটু কম রেটে পাই, আমরা কৃষক যারা আছি তাহলে আমরা একটু জানটা বাঁচতো কম রেটে পাইলে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ফসলের রোগবালাই বহুগুণে বেড়ে গেছে। আর এ কারণে কৃষকরা তাদের ফসল রক্ষার জন্য বালাইনাশকের ব্যবহার নিয়মিত করছেন। তারা বলছেন এসব বালাইনাশকের দামও হু হু করে বাড়ছে। আসলে বালাইনাশকের দাম কী পরিমাণ বেড়েছে এটি যাচাই করবার জন্য আমরা বালাইনাশক বিক্রয় কেন্দ্রগুলোতে যেতে চাই। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে কীটনাশক ব্যবসার খুঁটিনাটি চেনা এই মানুষটি হলেন আব্দুল করিম। ফসলের মরক কিংবা পোকার আক্রমণ প্রতিদিন অনেক কৃষক ভিড় করেন তার দোকানে। ব্যবসার সুবাদে ভারত ও নেপাল ভ্রমণের সুযোগ হয়েছে তার। মাঠের অভিজ্ঞতা আর বিদেশে পর্যবেক্ষণ থেকে তার কাছে জানতে চেয়েছিলাম কোন দেশে কীটনাশকের দাম বেশি। ইন্ডিয়া গেছি, নেপাল গেছি, ভুটান গেছি, মালয়েশিয়া গেছি, থাইল্যান্ডও গেছি। তো অন্য জায়গার তুলনায় আমরা বাংলাদেশে অনেক দাম বেশি। ধরেন না, নর্মাল কোম্পানি কাগজ জমা দিলে এরা রেজিস্ট্রি দিয়ে দেয়, তারা যে কী করতেছে এটা কিন্তু কোম্পানি উপরের কোনো কর্মকর্তা দেখে না। এ ধরনের বড় বড় কোম্পানি মার্কে ছোটো ছোটো কোম্পানির দিক দিয়ে আইসা। কৃষকের পকেট কাটার মহা আয়োজনে সামিল কয়েকটি বহুজাতিক কোম্পানি, দামও ঠিক করেন তারাই। এই কারণে সব ধরনের কীটনাশক বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। মাজরা পোকা দমনের জনপ্রিয় কীটনাশক কার্টাপ, যার দাম ভারতে বাংলাদেশের চেয়ে প্রায় 60% কম। পাকিস্তান, নেপাল, এমনকি অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাও ছুঁতে পারেনি বাংলাদেশকে। সিনজেন্টার, ভিড়তাকো আর একতারা বাংলাদেশে বেশ জনপ্রিয় হলেও দামে আছে সূক্ষ্ম কারচুপি, কিনতে হয় ভারত এবং পাকিস্তানের চেয়ে দ্বিগুণ দামে। একই অবস্থা বায়ার ক্রপ সায়েন্সের নাটিভো, লুনা এক্সপেন্স ও মোভেন্তো ব্র্যান্ডের কীটনাশকের ক্ষেত্রেও। এসব বালাইনাশক বাংলাদেশের কৃষকরা বেশি দামে কিনছে অন্ততপক্ষে ভারত এবং পাকিস্তানের চেয়েও। বলা যায় দক্ষিণ এশিয়ায় কীটনাশকের দামের শীর্ষে গরিব কৃষকের এই দেশ। উত্তরের কৃষি সমৃদ্ধ 2 জনপদ জয়পুরহাট ও দিনাজপুর। জয়পুরহাট যেমন আলুর ভাণ্ডার হিসাবে খ্যাত, তেমনি পাশের জেলা দিনাজপুর দেশ জুড়ে পরিচিতি ধানের রাজধানী হিসেবে। জেলা আলাদা, ফসলের ধরনও ভিন্ন, কিন্তু 2 জনপদের হাড়ভাঙ্গা খাটুনি করা এসব মানুষের বর্তমান পরিস্থিতি যেন একই সুতোয় গাঁথা। আমাদের যে পণ্যটা আমাদের যে ঘরে আসে সে সময় আমরা তো দাম পাই না। কিছুদিন আগে আমাদের আমন ধান উঠলো, আমন ধানের সে সময় আমরা দাম পাইলাম না। 1 বিঘা মাটিতে হাল চাষ এবং হলো সারে যে আমাদের প্রায় 25-26 হাজার টাকা খরচা পড়ে। এতে আমাদের হলো যে দাম বর্তমানে আছে, এই দাম বিকালে আমাদের তবি লুটা কঠিন। 1 কেজি আলু চাষে খরচ হয় 22 টাকা। হিমাগার ভাড়া ও অন্যান্য ব্যয়সহ মোট খরচ দাঁড়ায় 30 টাকা। অথচ খোদ সরকার বলে দিয়েছে হিমাগার গেটে 22 টাকায় বেচতে হবে আলু। ফলে লোকসানের মুখে কৃষক। কোল্ড যে আলুগুলো আমরা রাখছিলাম সেখানে কোল্ড স্টোরে ভরা হলো 400 টাকা, আর আলুর বস্তা বিক্রি হচ্ছে হলো 380 টাকা। আরো 20 টাকা করে বাইরের থেকে দিয়ে কোল্ড স্টোর থেকে আলুর বস্তা তুলে নিয়ে আসতে হচ্ছে। খুচরা বাজারে আমরা আলু কিনতেছি 30 টাকা কেজি, আর আমাদের আলু আমরা বিক্রি করতে গেলে আমাদের আলুর দাম হয় এখন 10 থেকে 15 টাকা। সরকার যদি এখানে যদি আলু ফসলের উপর কৃষকের উপর কিছু গুরুত্ব দেয় তাহলে আমরা কিছু লসটা কাটিয়ে উঠতে পারি। অন্যদিকে ধান উৎপাদনের খরচ বেড়ে দাঁড়িয়েছে 28 থেকে 33 টাকায়, অথচ সরকার নিজেই ধান কিনছে 34 টাকা দরে। 1 বিঘা মাটি ধান লাগালে মনে করেন 35,000 টাকা খরচ আসে, খাজানা সহ তেল খরচা, মনে করেন গাড়নি, সার, সুর, বিষ, 35,000 টাকা খরচ আসে। আর ওদের যদি দাম লাগে, যদি বাজার ভালো হয় তাহলে 40,000 টাকা দাম লাগে 1 বিঘা মাটিতে। কৃষকের ন্যায্য মূল্যের লড়াইয়ে সবচেয়ে বড় কাঁটা ভরা মৌসুমে অতিরিক্ত যোগান আর কৃষি উপকরণের আকাশচুম্বী দাম। তাই উৎপাদন বাড়লেও লাভের গুড় খাচ্ছে সার, বীজ আর আমদানি করা উচ্চমূল্যের কীটনাশক। আনোয়ার ফারুক, সাবেক এই সচিব,
কৃষি মন্ত্রণালয়ে কাজ করেছেন প্রায় 1 যুগ। অভিজ্ঞতার আলোকে তিনি বিশ্বাস করেন উপকরণের খরচ কমানো গেলে ফসলের উৎপাদন খরচ কমতো 30 থেকে 40%। ডিলাররা বেশি দামে বিক্রি করছে তারা প্রতি পদে পদে কিন্তু টাকা নিচ্ছে। আপনি কোটা বরাদ্দ আনতে গেলে টাকা দিতে হবে, ট্রান্সপোর্টেশনে টাকা বেশি দিতে হবে, বন্দরতে ছুটাইতে গেলে আপনাকে আপনার কত কী পরিমাণ সার সেখানে আপনাকে ঘুষ দিতে হচ্ছে। সো প্রতি পদে পদে খরচটা বেড়ে যাচ্ছে যখন দেখছে যে ডিমান্ড কম, বেশি সাপ্লাই কম। সেই জন্য সরকারের উচিত হলো এই সাপ্লাইটাকে এনশিওর করা। কৃষক দুটো জিনিস চায়, একটা হলো আমি কৃষিকাজ করতে চাই, আমার কৃষিকাজ করার জন্য যা ইনপুট দরকার সেটা আমি কোয়ালিটি ইনপুট চাই এবং ন্যায্য মূল্যে পেতে চাই। সেকেন্ড প্রশ্ন হলো যে আমি যখন বাজারজাত করব আমি যাতে একটা ভালো দাম পাই। কারণ আলুর ক্ষেত্রে যেটা হয়েছে, ফলন কম হয়েছিল, দাম বেড়েছে, অনেক কৃষক উৎসাহিত হয়ে আলু করেছে, কিন্তু এবছর আলুতে তারা টোটালি লস করেছে। পেঁয়াজের ক্ষেত্রে হচ্ছে, ধানের ক্ষেত্রে তো বরাবরই হচ্ছে। গত বছরও সরকার বলছে যে প্রকিউরমেন্ট প্রাইস 1440 টাকা, কৃষক ধান বেচতেছে 1000 টাকা। তাহলে কৃষকের দোষটা কোথায়? কৃষকের শ্রম ও জমির মূল্য সহ সব খরচ আমলে নিয়ে 20% মুনাফা ধরে কৃষি পণ্যের দাম নির্ধারণ করার দাবি এই কৃষি অর্থনীতিবিদের। কৃষকের প্রফিট যদি এনশিওর করতে হয় তাহলে উৎপাদন মৌসুমে কৃষক যাতে করে ন্যায্য মূল্য পায় সেটার ব্যবস্থা করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে সরকার ন্যায্য মূল্য নির্ধারণ করে শুধু ধান এবং গমের ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে কিন্তু করে না। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে প্রায় 30টা থেকে 35টা ফসল তারা ন্যায্য মূল্য নির্ধারণ করে এবং প্রকিউরমেন্টের আওতায় নিয়ে আসে। তো আমরা যেটা সংগ্রহ করি এটা খুবই কম। কাজেই অন্তত পক্ষে দেশের যেই ফসলগুলো, প্রধান ফসলগুলো, তার কমপক্ষে 10% আসলে প্রকিউর করা দরকার এবং এখানে ন্যায্য মূল্যটা যাতে পায় তার জন্য সরকারিভাবে একটা সঠিক মূল্য নির্ধারণ করা দরকার। ন্যায্য মূল্য নিশ্চিতে নীতিমালা তৈরি আর বাস্তবায়নে এগিয়ে আসার কথা জনপ্রতিনিধিদের, কিন্তু তা হয়ে ওঠেনি 54 বছরেও। কিসের আশায় তাহলে কৃষকরা ভোট দিবেন? বাংলাদেশের 60% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাই এই খাতকে গুরুত্ব দিয়ে আমাদের দল ইতিমধ্যেই কৃষি কার্ড প্রবর্তনের জন্য প্ল্যান করেছে। এই কৃষি কার্ডের মধ্যে থাকবে আমাদের কৃষকের যে ভর্তুকির টাকা থাকবে, এখানে স্বল্প মূল্যে কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক থাকবে। এই কৃষি কার্ডের মধ্য দিয়ে আমাদের কৃষি ঋণ পেতে সুবিধা হবে এবং এই কৃষি কার্ডে এমন ডাটাবেস থাকবে কোন কৃষকের কত পরিমাণ কৃষি জমি পরিমাণ সেগুলো উল্লেখ করা থাকবে। কৃষক তার ন্যায্য অধিকার পাবে এবং কৃষি ভর্তুকির টাকাও পরিমাণ বৃদ্ধি করা হবে। কীটনাশক প্রতিটি একটা এক্সপোর্ট আইটেম, এখানে বিদেশ থেকে আমদানি করা হয়, এখানে ট্যাক্স ভ্যাট যোগ হয়, তাছাড়া আমদানির খরচ রয়েছে, ব্যবসায়ীদেরও লাভ রয়েছে। সব মিলে এটি পৃথিবীর অন্য দেশের চেয়ে দাম বেশি। আমরা প্রত্যাশা করছি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই পণ্যগুলো বাংলাদেশেই তৈরি করা যায় কিনা সেগুলো আমরা ভেবে দেখব এবং গবেষণার মধ্য দিয়ে যদি বাংলাদেশে তৈরি করা যায় তাহলে দাম তো অবশ্যই কমে আসবে। নির্বাচিত হলে আমরা কি কি করব তার মধ্যে কিন্তু মানুষের ভাগ্যোন্নয়নের বিষয়টা আছে এবং কৃষকের বঞ্চিত মানুষ যারা, বিশেষ করে এই হতদরিদ্র কৃষক যারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আমার আপনার রিজিকের কাজটা করতেছে, চাল উৎপাদন করতেছে, ধান উৎপাদন করতেছে, আজকে ফসল ফলাচ্ছে, মাছ চাষ করতেছে, এই যে কষ্ট করতেছে এই কষ্টের মূল্য যদি তাদেরকে আমরা দিতে না পারি তাহলে প্রকৃতার্থে এটা আমরা অপরাধী হই। ক্ষুধার খাদ্যের সংঘাতেই কাটে কৃষকের জীবন। জনপ্রতিনিধিদের উদাসীনতা কৃষক সয়ে গেলেও ন্যায্য মূল্যের দাবি ওঠে বারংবার।